আজকে আমরা শিখব টেন্স সম্পর্কে। লাস্ট ভিডিওতে আমরা শিখেছিলাম যে সাদা গেঞ্জি, সবুজ গেঞ্জি এবং হলুদ গেঞ্জি। সাদা গেঞ্জি মানে প্রেজেন্ট টেন্স, সবুজ গেঞ্জি পাস্ট টেন্স এবং হলুদ গেঞ্জি মানে ফিউচার টেন্স। যখনই আমরা সাদা গেঞ্জির মধ্যে পেয়েছিলাম ডু, ডাজ, ইজ, এম, আর, হ্যাজ, হ্যাভ, তো আমরা শিখেছিলাম যে ডু, ডাজ, ইজ, এম, আর, হ্যাজ, হ্যাভ থাকলে সেটা হয়ে যাবে সাদা গেঞ্জি মানে প্রেজেন্ট টেন্স। আর যদি ডু, ডাজ এর বদলে ডিড থাকে, ইজ, এম, আর এর বদলে ওয়াজ, ওয়্যার থাকে এবং হ্যাজ, হ্যাভ এর বদলে হ্যাড থাকে, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে এগুলো হচ্ছে সবুজ গেঞ্জি মানে পাস্ট টেন্স। আর যদি শ্যাল, উইল থাকে, যদি কোনো বাক্যের মধ্যে আমরা শ্যাল, উইল দেখতে পাই, তো আমরা বুঝে নেব যে এগুলো হচ্ছে হলুদ গেঞ্জি মানে কি এগুলো হচ্ছে ফিউচার টেন্স। পাশাপাশি আজ আমরা আরও নতুন কিছু শিখব, আর সেগুলো হচ্ছে এম, ইজ, আর। এই এম, ইজ, আর এর অর্থ হচ্ছে হই, হও, হয়, আছি, আছো, আছে প্রভৃতি অর্থে এগুলো হচ্ছে টু বি ভার্বের প্রেজেন্ট টেন্সের তিনটি রূপ। এবার এই এম, ইজ, আরকে কোথায় ব্যবহার করব সেটা একটু সহজে শিখব, মানে যত পারি সহজে বোঝার চেষ্টা করব। দেখো, আমাদের কর্তা বা সাবজেক্ট যখন আই হবে, আইয়ের জন্য আমরা এম এর ব্যবহার করব। যখন আমাদের কর্তা হি, সি, নেম, ইট হবে, তখন এগুলোর জন্য ইস ব্যবহার করব। আর যখন আমাদের সাবজেক্ট ইউ, উই, দে থাকবে, এগুলোর জন্য আমরা আর ব্যবহার করব। এবার দেখুন, যদি আমরা আইয়ের সাথে এম ব্যবহার করি তাহলে কি হবে? আই এম। আই মানে আমি, এম মানে তো হই বা আছি, তো আই এম মানে আমি হই বা আমি আছি। তেমনিভাবে হি এর সাথে ইস যোগ করলে হি ইজ মানে সে হয় বা সে আছে। ঠিক তেমনি শি এর সাথে ইস যোগ করলে শি ইজ মানে সে হয় বা সে আছে। তেমনিভাবে নেম, যেখানে আমরা কোনো একটি নামের সাথে, যেমন রাম, শ্যাম, যদু, মধু ইত্যাদি যে কোনো একটি নামের সঙ্গে ইজ লাগালে হবে কি হবে? সাপোজ ধরো বলছি আমি যে রাম ইজ মানে রাম হয় বা রাম আছে। একইভাবে ইট ইজ, ইট কি? ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো ইটের সাথে আমরা ইজ যদি লাগাই তাহলে কি হবে? ইট ইজ। ইট ইজ মানে এটা বা এটা হয়। তেমনিভাবে ইউ এর সাথে আর যোগ করলে ইউ আর মানে তোমরা হও। তেমনিভাবে উই এর সাথে আর যোগ করলে উই আর আমরা হই বা আমরা আছি। ঠিক তেমনি দে এর সাথে আর লাগালে দে আর তারা হয় বা তারা আছে। তবে একটি কথা আমাদের মনে গাঁথ বেঁধে রাখতে হবে যে হই, হও বা হয়, আছি, আছো, আছে এগুলো বাক্যে অনেক সময় উজ্জ্ব থাকলেও আমরা কিন্তু এম, ইজ, আর এর ব্যবহার কিন্তু করতেই হবে। যেমন কেউ তোমাকে জিজ্ঞাসা করলো তুমি কে, তুমি বলছো যে আই এম এ গার্ল মানে কি আমি একটি মেয়ে। তো এখানে আমি হই একটি মেয়ে এইভাবে তো বলবো না, আমরা খুব সংক্ষেপে বলবো যে আমি একটি মেয়ে। তো এখানে হয় শব্দটি কিন্তু উজ্জ্ব রয়েছে, তাই হয় শব্দ উজ্জ্ব রয়েছে বলে যে আমরা এম লিখবো না এমন নয়, এম তো আমাদের লিখতে হবে। তো সেন্টেন্সটা আই এম এ গার্ল আমি একটি মেয়ে। তাহলে সহজেই বুঝতে পারছেন যে আমি হয় একটি মেয়ে এরকম তো কেউ বলে না, এখানে হয় উজ্জ্ব থাকবে কিন্তু এম এর উল্লেখ বাক্যে ব্যবহার করতেই হবে। ধরো এবার কাউকে তুমি বলছো যে তুমি ভালো, নিশ্চয়ই বুঝতে পারছো যে তুমি হও ভালো এভাবে কিন্তু আমরা কাউকে বলি না, আমরা বলি তুমি ভালো। আর এটার ইংরেজি কি? তুমি ভালো, তুমি মানে ইউ, ইউ এর সঙ্গে আমরা আর এর ব্যবহার করি, আর ভালো মানে তো গুড, তো বাক্যটি হয়ে যাবে ইউ আর গুড, তুমি ভালো। তারপর সে বুদ্ধিমান, আমরা কেউই বলি না যে সে হয় বুদ্ধিমান, আমরা সংক্ষেপে বলি যে সে বুদ্ধিমান, যাতে করে সম্মুখের ব্যক্তির বুঝতে কোনো অসুবিধা না হয়। তাই আমরা ইংরেজিতে বলি হি ইজ ইন্টেলিজেন্ট। সে মানে হি, ইস তো আমাদের হি এর সঙ্গে ইস বসাতেই হবে যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, এবং বুদ্ধিমান মানে ইন্টেলিজেন্ট, তাই আমরা এখানে ইস ব্যবহার করেছি। তাই আশা করি আমরা সবাই বুঝতে পারলাম বাংলা বাক্যে যখনই হও, হয়, হই এই শব্দগুলো থাকবে সেখানে আমরা এম, ইজ, আর এর ব্যবহার করব। আমরা ভিডিও শুরুতে শিখেছিলাম যে কোনটা কোন টেন্স সেটা সহজে বোঝার উপায়। আশা রাখি সাদা গেঞ্জি, সবুজ গেঞ্জি এবং হলুদ গেঞ্জি নিশ্চয়ই তোমরা মনে রাখতে পেরেছো। এবার শিখব প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে সেটা সহজে আয়ত্ত করার চেষ্টা করি।
দেখো প্রেজেন্ট টেন্সকে 4টি ভাগে ভাগ করা হয়েছে, পাস্ট টেন্সকে 4টি ভাগে ভাগ করা হয়েছে এবং ফিউচার টেন্সকেও কিন্তু 4টি ভাগে ভাগ করা হয়েছে। তার মানে 4 4 4 3 4 12টি ভাগে ভাগ করা হয়েছে। এখানে মাত্র 4টি নাম আমাদের মাথায় রাখতে হবে। এই 4টি নাম শিখে নিলেই দেখবে বাকি টেন্সগুলো শেখা একেবারেই জলের মতো সহজ হয়ে গেছে। এই 4টি নাম হচ্ছে ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার এই 4টির নাম একটু কষ্ট করে মাথায় রেখে দিন। এবার এই প্রেজেন্ট টেন্সকে প্রত্যেকটি নামের প্রথমে আনুন, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার এই প্রেজেন্ট শব্দটি মুছে ফেলুন। এবার এখানে পাস্ট শব্দটি বসান, তাহলে কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার পাস্ট মুছে ফেলুন। এবার লিখুন যে ফিউচার, তাহলে কি হবে? ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার একটু খেয়াল করে দেখুন তো যে আমরা কখন এই 12টি টেন্স শিখে নিলাম বুঝতেই পারলাম না। মানে ঠিক একটা জাদুর মতো জাদু ঘটে গেল আমাদের সাথে। কি সহজ না এই 12টির নাম মনে রাখা? আজকের এই ভিডিওতে মূলত আমরা আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে, যেখানে আমরা 3 ধরনের বাক্য তৈরি করব। আর সেগুলো কি? সেগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ আর ইন্টারোগেটিভ। দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের জন্য আমরা খুব সহজ সরল একটি সূত্র মনে রাখব। আর সেটা কি? সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস বা ইএস। এবার কোনো একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এস বা এস কোথায় ব্যবহার করব সেটা আমাদের কাছে একটি প্রশ্ন। এর সমাধানটা হচ্ছে, যদি আমাদের কর্তা বা সাবজেক্ট হি, সি, নেম, ইট হয়, তাহলে আমরা ভার্বের শেষে এস বা ইএস লাগাবো। বোঝা গেল? আর যদি কর্তা আই, ইউ, উই, দে হয়, তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা ভার্বের শেষে এস বা ইএস যোগ করব না। বোঝা গেল? পরিষ্কার হয়েছে? যত কষ্ট হোক এই সূত্রটা কিন্তু আমাদের মনে রাখতেই হবে। এবার দেখো একটি বাক্য, আমি পড়ি। আমি মানে আই, পড়া এর ইংলিশ কি? রিড। আমি পড়ি, আই রিড। এবার আমি, এটা হচ্ছে একবচন, আমি এর বহুবচন কি? আমরা। আমরা পড়ি কি হবে? আমরা মানে উই, পড়া মানে তো রিড, তো আমরা পড়ি, উই রিড। পরের উদাহরণ, তুমি বলো। তুমি মানে ইউ, আর বলা, কোনো কিছু বলা মানে স্পিক। তুমি বলো, ইউ স্পিক। আর যদি বলি তোমরা বলো, মানে তুমি এর বহুবচন তোমরা, বাট ইংলিশের ক্ষেত্রে তুমি এবং তোমরা দুটোর ইংলিশে হচ্ছে ইউ, তো তোমরা বলো, ইউ স্পিক। কিন্তু যদি বলি সে গান গায়, সে মানে হি, গান গাওয়া মানে সিং, তো সে গান গায়, হি সিং, এই বাক্যটি কি সঠিক হয়েছে? না, এটা সঠিক হয়নি। কেন সঠিক হয়নি? কারণ দেখো আমি একটু আগেই বলেছিলাম যে যদি আমাদের সাবজেক্ট হি, সি, ইট বা কোনো নেম বা নাম হয়, তাহলে সেখানে কিন্তু ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে। তাহলে সে গান গায় কি হবে? হি সিংস। এখানে সিং এর সাথে একটা এস বসাতে হবে। ঠিক আছে? এবার যদি বলি যে তারা গান গায়, তারা মানে দে, গান গাওয়া মানে সিং, তো তারা গান গায়, দে সিং। এখানে কিন্তু আমরা সিং এর সাথে এস যোগ করব না। কেন করব না? কারণ একটু আগেই বলেছিলাম যে আই, ইউ, উই, দে যদি সাবজেক্ট এগুলো হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে না। কিন্তু এবার যদি বলি যে গীতা গান গায়, এখানে গীতা কি? গীতা হচ্ছে একবচন, থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। গীতা কোনো একটি মেয়ের কথা বলা হচ্ছে, তো যেহেতু এটা নেম, তো কি করব? নেম, এই নেমের পরে যে আমাদের ভার্ব থাকবে, এখানে সিং হচ্ছে ভার্ব, তার সাথে আমরা এস বা এস যোগ করব। তো গীতা গান গায়, গীতা সিংস। চলো এবার আমরা প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ কিছু বাক্য তৈরি খুব সহজে শিখব। আবার বলে দিচ্ছি, আমরা খুব সহজভাবে শিখব। নিয়মটা কি? দেখো, যদি আমাদের কর্তা বা সাবজেক্ট হি, সি, নেম, ইট হয়, তাহলে আমরা কি করব? বাক্যের প্রথমে ডাস বসাবো এবং তারপর আমাদের সাবজেক্ট আসবে এবং তারপর যদি অবজেক্ট থাকে অবজেক্ট। আর যদি আমাদের কর্তা বা সাবজেক্ট আই, ইউ, উই, দে হয়, তাহলে কি করব? সেক্ষেত্রে আমাদের বাক্যের প্রথমে ডু বসাবো, তারপর সাবজেক্ট এবং তারপর অবজেক্ট থাকলে অবজেক্ট। এবার যেমন ধরো বলছি, যেমন আমি যাই, আমি মানে আই, যাওয়া মানে গো, আমি যাই, আই গো। এবার যদি প্রশ্ন করি আমি কি যাই,
এখানে কি শব্দটি আছে, মানে কি এটা প্রশ্ন করা হয়েছে, আমি কি যাই। তো এক্ষেত্রে কি করব, আমাদের বাক্যের প্রথমে ডু আসবে, তারপর আই আসবে। আইটা কি, আইটা হচ্ছে সাবজেক্ট, আই মানে আমি, এবং তারপর কিসের কথা বলা হয়েছে, আমি কি যাই, যাওয়ার কথা। তো যাওয়া মানে হচ্ছে গো, আমি কি যাই, ডু আই গো। এবার যদি বলি সে খায়, সে মানে হি বা সি বলতে পারি, তো আমি এখানে হি লিখলাম। আর খাওয়া ইংলিশ কি, ইট। সে খায়, হি ইট। এই বাক্যটি কিন্তু সঠিক হয়নি। কেন হয়নি, কারণ আমরা আগে শিখেছিলাম যে যদি আমাদের কর্তা হি সি ইট নেম হয়, তাহলে সেখানে আমাদের মূল ভাবের সঙ্গে এস বা এস যোগ হবে। তাহলে এখানে ইট শব্দের সঙ্গে আমাদের একটা এস যোগ করতে হবে। সে খায়, হি ইটস। এবার প্রশ্ন কিভাবে করব, সে কি খায়। তো এখন বাক্যের প্রথমে আমাদের কি করতে হবে, ডাস বসাতে হবে। তো সে কি খায়, ডাস হি ইট। দেখো এখানে ডাজের পরে কিন্তু আমরা হি এই সাবজেক্টটা বসিয়েছি, ঠিক আছে, এবং তারপর ইট লিখেছি। সে কি খায়, ডাজ হি ইট। বুঝাতে পেরেছি, আশা করি বুঝতে পেরেছ। এবার যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করতে হয়, তাহলে সাবজেক্টের পরে ডু বা ডাস ব্যবহার করতে হবে এবং তারপর একটা নট বসিয়ে দিতে হবে। সিম্পল, আমি পড়ি না। তো প্রথমে ইংলিশটা তৈরি করো যে আমি পড়ি এর ইংলিশটা কি। আমি পড়ি মানে আই রিড। এবার আমি পড়ি না কি হবে, আইয়ের পরে আমরা ডু বসাবো এবং তারপরে একটা নট বসিয়ে দেবো। আইয়ের পরে ডু বসালাম কেন, কারণ একটু আগে বলেছিলাম যে আমাদের সাবজেক্ট আই ইউ উই দে হলে তারপরে ডু বসে, আর যদি সাবজেক্ট হি সি নেম ইট হয় তাহলে তারপরে আমরা ডাস বসাবো, DOES ডাস। তো আমি পড়ি, আই রিড। আমি পড়ি না, আই ডু নট রিড। এখানে ডু এর পরে নট বসালাম, ঠিক আছে। তুমি যাও না মানে কি, প্রথমে তুমি যাও এর ইংলিশটা কি হবে, ইউ গো। এবার তুমি যাও না কি হবে, ইউ ডু নট গো। বোঝা গেল। এটা পড়া হয় না, এটা পড়া হয় মানে কি, ইট রিডস। ওকে, এবার এটা পড়া হয় না, ইংলিশটা কিভাবে তৈরি করব, ইট ডাজ নট রিড। বোঝা গেল। রাম খায় না, তো প্রথমে আমাদের শিখতে হবে যে রাম খায়। রাম খায় এর ইংলিশটা হচ্ছে রাম ইটস। এবার রাম খায় না এর ইংলিশটা কি হবে, এর ইংলিশটা হবে রাম ডাজ নট ইট। আমি ভালোবাসি, আই লাভ। আমি ভালোবাসি না, আই ডু নট লাভ। সে ভালোবাসে, শি লাভস। সে ভালোবাসে না, শি ডাজ নট লাভ। তুমি বুঝো, ইউ আন্ডারস্ট্যান্ড। তুমি বুঝো না, ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড। সীতা বুঝে না, সীতা ডাজ নট আন্ডারস্ট্যান্ড। আশা করছি যে এই লেসনটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, খুব সহজে বুঝতে পেরেছ। কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে। কথা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে পর্যন্ত নমস্কার এবং বিদায়।